দেখ বাবা কৃষ, জল বেশি খরচা করবি না। অনেক কষ্টে কুয়ো থেকে তুলেছি, বুঝে খরচা করিস কিন্তু। কিন্তু মা, এই 2 বালতি জলে সারাদিন চলবে কি করে? এখন জল আনতে গেলে অনেক দূরে যেতে হবে বাবা, সেই জঙ্গলের শেষ প্রান্তের ঝর্ণা থেকে। ওইদিকে গ্রামের কেউ যায় না। একটু কষ্ট করে এই দিয়ে আজকের দিনটা চালিয়ে নে বাবা। আচ্ছা মা, তাই হবে। জানো, মা বলছিল এখন নাকি গ্রামে খুব জলের সমস্যা হচ্ছে। হ্যাঁ, পুরো গোবিন্দপুরে জলের হাহাকার। খাবার জলের পর্যাপ্ত জোগান না থাকায় খুব সমস্যায় পড়তে হচ্ছে। আমিও মায়ের থেকে সেটাই শুনলাম। আজ সকালে আমাদের বাড়িতে মোটে 2 বালতি জল ছিল। মা বলল এরপর জল আনতে গেলে নাকি জঙ্গলের শেষ প্রান্তের ঝর্ণায় যেতে হবে, ওইদিকে কেউ যায় না। সব তো ভালোই চলছিল, কিন্তু কার নজর পড়লো কে জানে। গোবিন্দপুরে শান্তি আমি সহ্য করতে পারি না। দেখ মাক্ষী, দেখ এখন গোবিন্দপুরে জলের কেমন হাহাকার লেগেছে। এই রকম জলের কষ্টে যদি চলতে থাকে তখন মানুষজন বাধ্য হয়ে ওই ঝর্ণার দিকে যাবে, আর তাহলেই তো আহার পাবে আমাদের ডাইনি বুড়ি। যাবে যাবে যাবে, মানুষ যাবে, শুধু একটু অপেক্ষা কর, যেতে বাধ্য হবে। আর বলো না গো বলাইয়ের মা, এইভাবে যে কতদিন চলবে কে জানে। সত্যি গো, এতদিন এখানে আছি, এইরকম কখনো আগে দেখিনি। আমি তো ওদের বলে দিয়েছি, বুঝে শুনে জল খরচ করবি, যতটুকু না করলেই নয়, ব্যাস। কৃষির বাবা তো বলছিল কাল একবার সবাই মিলে জমিদার বাড়িতে যাবে। দেখা যাক ওখানে কি কথা হয়। জমিদার মশাই, আপনি বলুন, এইভাবে আর কতদিন চলতে পারে? এখন আর একটি মাত্র কুয়োতে অল্প জল বেঁচে আছে, সেখানে রোজ শয়ে শয়ে লোক জমা হচ্ছে। কুয়ো থেকে 2 বালতির বেশি জল কেউ পাচ্ছে না জমিদার মশাই। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, এমন তো আগে দেখিনি কখনো। কি করেছে গ্রামের পুকুর, কুয়ো, নদীর জল সব একসঙ্গে শুকিয়ে যেতে পারে, তা আমার বুদ্ধির বাইরে। ওই ঝর্ণার জল আনতে যাওয়াও তো আর সহজ কথা নয়, যে কোনো সময় বিপদ হতে পারে। আমায় একটু সময় দাও, আমি ভেবে দেখছি আমি কি করতে পারি। যা চেয়েছিলাম তাই হচ্ছে। এইভাবে চলতে থাকলে ওরা বাধ্য হবে ঝর্ণার দিকে যেতে। আর ডাইনি বুড়িও মানুষের রক্ত খেয়ে ওর আয়ু বাড়াতে পারবে। ডাইনি বুড়ি আমার বানিয়ে দেওয়া কুটিরেই তো ভালো আছে। হ্যাঁ, সে আর বলতে, শুধু অমাবস্যার আগে কোনো মানুষ ওই দিকে চলে গেলেই হয়ে গেল। এতদিন তো হলো এখানে এসেছি, কই কোনো মানুষ তো আসছে না এদিকে। এইভাবে চলতে থাকলে অমাবস্যা এসে যাবে যে, তার মধ্যে মানুষের রক্ত না পেলে সমস্যা হবে আমার। যাই বাবা, আপাতত 2টো ফলমূল খেয়ে আসি। ধুর বাবা, আজ মা বাবা কেউ বাড়ি নেই, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আর ব্যাস, দেরি হয়ে গেল বলে এদিকে একটু জল পেলাম না। যাই কৃষ দাদার থেকে একটু জল নিয়ে আসি। না না, জল চাওয়াটা উচিত হবে না, সবাই তো অল্প জলই পেয়েছে। তার থেকে আমি বরং ওই ঝর্ণার দিকে যাই। বাবা মা আজ বাড়ি নেই, কেউ আটকাবে না। আর কত দূর যেতে হবে কে জানে। উফ, রাস্তা তো আর ফুরোচ্ছেই না। আরে, এ তো কোনো মানুষের গন্ধ মনে হচ্ছে। যাক বাবা, কেউ তার মানে এই দিকে আসছে। আরে, এই গভীর জঙ্গলে কুটিরও আছে, তাহলে নিশ্চয়ই এখানে লোক থাকে। কেউ কি ভেতরে আছো? আমি রানী, একটু জল দেবে গো? আমার খুব জল তেষ্টা পেয়েছে।
কে গো মা তুমি? এই গভীর জঙ্গলে একা কেন? ঝর্ণার দিকে যাচ্ছিলাম। বাঁচাও, আমায় কেউ বাঁচাও! কে কোথায় আছো? এ আমার কি হলো? তোকে আমি ছাড়বো না। কতদিন পর মানুষের রক্ত খাবো আমি। তোকে খেয়ে আমি আমার আয়ু 100 বছর বাড়িয়ে নেব। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও! আরে এটা তো রানীর গলা, কিন্তু রানী এই জঙ্গলে কি করে আসবে? আমি ভুল শুনছি না তো? বাঁচাও, বাঁচাও! কিন্তু এখানে তো রানী নেই। টুনি, এই টুনি, আমি এখানে। টুনি, আমি ছাগল নই, আমি রানী। আরে রানী, তোমার এই অবস্থা কি করে হলো? আমায় বলো, কে করলো তোমার এই অবস্থা? সব আমার ভুল, সব হয়েছে আমার জন্য। রানী, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। একদম চিন্তা করবে না। মনে হয় ডাইনি এই দিকেই আসছে। আমি এখন আসি, আবার আসবো। কিরে, কেউ এলো না তো তোকে বাঁচাতে? আমি বলেছিলাম না, যতই চিৎকার কর এদিকে কেউ আসবে না। আমাকে কেন বন্দি করলে তুমি? কি দোষ করেছি আমি? তুই কিছুই করিসনি। মানুষের রক্ত না খেলে আমার আয়ু বাড়বে না, তাই তোকে ধরেছি। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ! মানে কি হয়েছে? টুনি, আমি ছাগল নই, আমি রানী। আরে রানী, তোমার এই অবস্থা কি করে হলো? আমায় বলো। সব হয়েছে আমার জন্য। একটু জল দেবে গো? কে গো মা তুমি? ঝর্ণার দিকে যাচ্ছিলাম। বাঁচাও! আগামীকাল অমাবস্যা, ওর রক্ত খেয়ে আরো আয়ু বৃদ্ধি করবে সেই ডাইনি। চল টুনি, আমাদের ওইখানে নিয়ে চল, আর দেরি করাটা ঠিক হবে না। রানী, তুই চিন্তা করিস না, আমরা এসে গেছি। কৃষ দাদা, তোমরা এসেছো? আমার বড় ভুল হয়ে গেছে কৃষ দাদা। ঝর্ণার দিকে জল ভরতে আসা উচিত হয়নি। তোমরা পালাও, ওই ডাইনি আসছে। তোমরা এখানে থাকো, আমি না ডাকা অবধি গুহা থেকে বেরোবে না কিন্তু। কি রে, এখানে মানুষের টাটকা গন্ধ পাচ্ছি কেন? কেউ কি এসেছিল? সত্যি কথা বল, নইলে তোকে এখনই ঘাড় মোটকে খেয়ে ফেলবো। বিশ্বাস করো, এখানে আমি ছাড়া আর কেউ নেই। কেউ আসলে সে তো আমাকে মুক্ত করে দিত। তুই অত সহজে মুক্ত হবি না রে। ওই কুটিরে পদ্ম পাতায় মোড়া যে মিষ্টিটা রাখা আছে, ওটা খেলে তবেই তুই মুক্ত হতে পারবি। কিন্তু তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। চাই আশপাশটা আর একবার ঘুরে দেখে আসি। কি রে পাখি, এখানে দুটো নতুন মানুষের গন্ধ পাচ্ছি। দুটো শিকারী এসেছিল, লম্বা লম্বা চেহারা, হাতে বল্লম। কোথায় তারা? ওই যে উত্তরের পথে গেছে, আমায় ধরতে এসেছিল। আমি কোনো মতে প্রাণ বাঁচাতে পেরেছি। ও, উত্তরের পথের দিকে গেছে ওরা। আমিও তাহলে যাই, দেখি ধরতে পারি কিনা। কৃষ, বলাই, তাড়াতাড়ি এসো, ডাইনি উত্তরের দিকে গেছে, এখনই সুযোগ। ওই ডাইনি বলেছে কুটিরের মধ্যে পদ্ম পাতায় কোথাও মিষ্টি রাখা আছে। সেই মিষ্টি খেলে তবেই আমার মুক্তি হবে।
আমি ভিতর থেকে পদ্ম পাতায় রাখা মিষ্টি খুঁজে নিয়ে আসছি। চারিদিকে খেয়াল রাখবি বলাই। রানী, তাড়াতাড়ি খেয়ে নে মিষ্টিটা। ওই ডাইনি বলেছিল পাতালপুরিতে একটা নিম গাছ আছে, যেখানে আছে একটা কৌটোয় বন্দি বোলতা। সেই বোলতাকে মারতে পারলে তবেই নাকি ওর মৃত্যু হবে। ওই ঘরের মধ্যেই নাকি পাতালপুরি যাওয়ার রাস্তা আছে। সবাই খুব সাবধান। এত বড় গাছে বোলতা খুঁজবো কি করে? আমি দেখছি, দাঁড়াও। আজ অনেক দিন পর এতগুলো মানুষের মাংস খাবো আমি, তাও আবার কচি কচি। তোমার সেই ইচ্ছা মোটেও পূর্ণ হবে না ডাইনি। মেরো না, ওকে মেরো না। আমাদের বন্ধুকে ধরার সময় সে কথা মনে ছিল না? আমায় বল্লাল বলেছিল এই সব করতে। ও জাদু বলে গোবিন্দপুরে জলের অভাব তৈরি করেছে। আমার কোনো দোষ নেই। তোমার কোনো ক্ষমা নেই ডাইনি। আশা করি এবার গোবিন্দপুরে জলের অভাব মিটবে। হ্যাঁ, জলের অভাবও মিটবে, আর গ্রামবাসীদের ঝর্ণার পাশে যেতেও কোনো বাধা থাকবে না। চল এবার গ্রামে ফিরে যাই। হ্যাঁ, চলো চলো।